যারা গেমিং করেন তারা জানেন যে ফোন গরম হয়ে গেলে পারফরমেন্স আস্তে আস্তে ড্রপ করে। এই জন্য আমরা কি ব্যবহার করি? এই ধরনের কুলিং ফ্যান হয়তো ব্যবহার করি। কিন্তু যদি আপনার ফোনের মাঝেই একটা কুলিং ফ্যান দেওয়া থাকে ভিতরে, ফোনের ভিতরে, তাহলে কেমন হয়? এই স্মার্টফোনের ভিতরে একটা ফ্যান রয়েছে, যেমনটা আমরা কিনা ল্যাপটপের মাঝেও দেখি। Redmagic 9 Pro Plus নিয়ে কথা বলতে যাচ্ছি এবং ফাইনালি একদম একটা ডেডিকেটেড গেমিং স্মার্টফোন নিয়ে আজকে ভিডিওতে কথা হবে। মার্কেটে না তেমন খুব একটা অপশন নেই যারা কিনা শুধুমাত্র গেমিং ডিভাইসেই তৈরি করে। হ্যাঁ, অনেক ব্র্যান্ডের অনেক ফোনেই হয়তো আমরা বলতে শুনি, আমরাও বলি এটা এরকম প্রাইস পয়েন্টের গেমিং স্মার্টফোন, বাট ওগুলো আসলে ট্রু গেমিং স্মার্টফোন না। Redmagic বা লাল জাদু, এটা কোন ব্র্যান্ড এমন প্রশ্ন অনেকেরই থাকতে পারে। ZTE এই নামটা তো শুনে থাকবেন। এই ব্র্যান্ডের ফোন অনেকেই ব্যবহার করছেন, ইভেন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়। তো ZTE এরই হচ্ছে গিয়ে নুবিয়া বা Redmagic, ওদেরই হয়তো নামের আগে ZTE এটা আমরা খুব একটা বলি না, ওরাও ব্র্যান্ডিং সেটা করে না। তো যাই হোক, Redmagic 9 Pro Plus এবং 9 Pro দুটো নিয়েই আজকের ভিডিওতে কথা হবে। গেমার যারা রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসতেই পারেন, কারণ স্পেশাল অনেক কিছুই আছে এই ডিভাইসে যা আমরা রেগুলার স্মার্টফোনগুলোতে একদমই পাই না। অসংখ্য ধন্যবাদ SMS গ্যাজেটকে এই স্মার্টফোনটি প্রায় আরও 1 মাস আগে আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। আমরা Redmagic 9 Pro এবং Pro Plus দুটো ডিভাইসেই অ্যাট এ টাইম পেয়েছিলাম এবং অলরেডি একটা শর্টস দিয়েছিলাম তখনই। তো এতদিনের ইউজার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে পারবো। আর যারা কিনতে চাচ্ছেন অবশ্যই SMS গ্যাজেটে পেয়ে যাবেন। তাদের নতুন শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। বসুন্ধরা সবগুলো তো উপর থেকে নিচে চলে আসছে, আপনারা জানেন। আর এই ফোনগুলোর কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে, একটু দেখে নেবেন। অলরাইট, ভেরি গুড। আনবক্সিং আর গেলাম না। এই হচ্ছে স্মার্টফোন। ডিজাইনে ভিন্নতা আছে আমি বলছিলাম, যেমন একদম স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন। হ্যাঁ, একদমই স্কোয়ার বক্সি শেপের, কোনো ধরনের কার্ভ টার্ভ করা হয়নি। তবে হ্যাঁ, কর্নার এরিয়াটা হালকা একটু সুন্দর স্মুথ করে দেওয়া হয়েছে আর কি, এতে করে হাতে খুব একটা লাগে না। যদি সাইড বাই সাইড আপনি আইফোনের সাথে ধরেন, সেই ক্ষেত্রে আইফোনের থেকে এইটার থিকনেসটা একটু হয়তো বেশি লাগতে পারে। তবে যেহেতু এই ডিভাইসের ক্যামেরায় কোনো ধরনের বাম্প নেই, আই হোপ এটা আরো বেশি ভালো লেগে যেতে পারে। যারা চান যে ক্যামেরায় কোনো ধরনের বাম্প থাকা যাবে না, বর্তমান সময় এইটা ছাড়া আর কোনো অপশনই নেই। তবে এর পাশে যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে ওইটা হালকা একটু উঁচু, যা হয়তো একটা কাগজ রাখলে যতটুকু উঁচু হওয়ার কথা ওটুকুই থিকনেস। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, স্টেরিও স্পিকার রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং অবশ্যই আমরা এখানে গেমিং ট্রিগার পেয়ে যাচ্ছি। টাচ ট্রিগার রয়েছে। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হলো টাচ ট্রিগার দুইটা আরেকটু যদি ভিতরের দিকে থাকতো, মানে যে পজিশনে আছে, এতে আমার কাছে একটু মনে হয় যে একটু বেশি কর্নারে হয়ে গেছে। আরেকটু ভিতরের দিকে দিলে এটা মনে হয় আরো কন্ট্রোলিং এর সুবিধা দিত। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এরপরে আমরা দেখবো একটা ডেডিকেটেড স্লাইডার রয়েছে। এই স্লাইডারটা ঠেলে দিলেই আপনাকে ডেডিকেটেডলি এর যে গেমিং মোড সেখানে নিয়ে নেবে এবং আপনি চাইলে ওখান থেকে আর বেরো হতে পারবেন না। এটা অফ করে দিয়ে বা স্লাইড ডাউন করে দিয়ে দেন আপনাকে এখান থেকে বের হতে হবে। মানে গেমিং টাইমে সোজা কথা গেমিং, আর কোনো কিছুই হবে না। এরপরে আমরা ভলিউম বাটন পেয়ে যাবো, হোম বাটন রয়েছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এটার মাঝে একটা ফ্যানই দেওয়া আছে, আসলে একটা কুলার ফ্যান দেওয়া আছে এবং ফোনটার দুই পাশে আপনারা দেখবেন যে ভেন্ট রয়েছে। এর এই পাশটা থেকে বাতাস টেনে নেয় এবং এই পাশটা থেকে বাতাসটা বেরিয়ে আসে। আমরা একটু ধোয়া ঠোয়া দিয়ে পরীক্ষা করছিলাম, যেমনটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে হ্যাঁ, বেশ ভালো রকমের এটা আসলে বাতাসটাকে টেনে নিতে পারে। তো এই ফ্যানটার কাজ হলো ফোনটাকে ঠান্ডা রাখা গেমিং টাইমে এবং আপনাকে একটা স্টেবল পারফরমেন্স দেওয়া। ফ্যানের এখানে 8GB আছে, মানে লাইট আছে, FPS বেশি পাওয়া যাবে। মজা করছিলাম আর কি। তবে হ্যাঁ, এই ধরনের ডিভাইসগুলোতে যেহেতু ফ্যান ট্যানের জন্য ফাঁকা টাকা আছে, পানি ঢোকার চান্সেস অনেক বেশি থাকে এবং হ্যাঁ, এটা আপনাকে মেনেও নিতে হবে। সো ওইভাবে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা নেই। যাই হোক, বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা হচ্ছে গিয়ে গ্লাস এবং নিচে আর কি কার্বন ফাইবারের একটা টেক্সচার আমরা দেখতে পাই। এই আর কি, ডিজাইনটা সুন্দর, আমার ভালো লাগছে আর কি। সামনের দিকে আসলে ডিসপ্লের তলায় ক্যামেরা, যেহেতু এটা আরো একটা ইমার্সিভ ভিউ দিচ্ছে, ওটাও একটা সুন্দর জায়গা ছিল। কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে এই ডিভাইসকে। মোটামুটি ডিউরেবিলিটির জায়গাও ভালো দেখছি আমরা এই ফোনে। ডিসপ্লেটার সাইজও বেশ বড়সড়, 6.8 ইঞ্চের প্যানেল, যা মূলত অ্যামোলেড প্যানেল এবং এইটা 120 হার্টজ হাই রিফ্রেশার দিতে পারে সর্বোচ্চ, 1600 নিট পিক ব্রাইটনেস এবং 400 হচ্ছে গিয়ে এর PPI। হাই রিফ্রেশারটা আরেকটু বেশি থাকতে পারতো, যেহেতু ROG ফোনগুলোতে আমরা 165 হার্টজ পর্যন্ত দেখি, তো ওরা অ্যাটলিস্ট 144 হার্টজ দিতে পারতো। ওটা দিলে আরো এক স্টেপ এগিয়ে থাকতো আর কি। এই তবে ভাই, ডিসপ্লেটা এক কথায় জোস। এই ডিসপ্লেটা গেমারদের অবশ্যই ভালো লেগে যাওয়ার কথা এবং এইটার রিফ্রেশারটা আমরা একদম পারফেক্টলি পেয়েছি। টাচ রেসপন্স ছিল দুর্দান্ত। আর এইটার ইনডোর আউটডোর কোনো জায়গায় এর ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম কিন্তু আমাদের একদমই ফেস করতে হয়নি। কালার অ্যাকুরেসির দিক থেকে এই ডিসপ্লেটা প্রায় অ্যাকুরেট কালার দিচ্ছে। আর যেহেতু চিন বেজেল সুপার ন্যারো এবং একদমই সিমেট্রিক্যাল টাইপের, সুতরাং যে কোনো কিছু দেখে এখানে ভালো লেগে যাওয়ার কথা। তবে হ্যাঁ, গেমাররা অনেকেই বলতে পারেন যে দুই পাশে যদি একটু চিন থাকতো তাহলে গেমারদের জন্য সুবিধা হতো, বাট এই ডিভাইসে এসে আমার সেরকম কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়নি বা এখানে টাচ লেগে যে সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয়নি। ইভেন এর যে স্পিকার রয়েছে সেই স্পিকারের সাউন্ড আমরা ঠিকঠাক পাচ্ছিলাম। হ্যাঁ, এইটা অর্থাৎ লেফট হ্যান্ডেডটা মোটামুটি আটকে থাকে, বাট তারপরও সাউন্ড পাওয়া যায়
আর কি। আন্ডার ডিসপ্লে ফোনগুলোতেও কিন্তু ক্যামেরা দেখা যায়, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে অনেক সময় ক্যামেরা হালকা হালকা বোঝা যায়, যেমন স্যামসাং এর ফোনে এই বিষয়টা আমরা অহরহ দেখেছি এবং কমপ্লেনই করেছি। বাট ZTE এই স্মার্টফোনে কিন্তু এই বিষয়টা একদমই ভিজিবল ছিল না, বিশেষ করে যখন কালারফুল কোনো কিছু থাকে। কিন্তু যদি একদম হোয়াইট স্ক্রিন করে ফেলেন, একদম ফুল ব্রাইটনেসে থাকে, আপনিও আউটডোরে রয়েছেন ডিরেক্ট সানলাইটের দিকে, তখন হালকা একটু দেখা যায়, বাট এটা সচরাচর একদমই চোখে পড়ার কথা না। যাই হোক, ডিসপ্লে রেখে সরাসরি পারফরমেন্সে জাম দেওয়া যায়। গেমিং নিয়ে আগে আলোচনা করা উচিত। এই স্মার্টফোনের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে এখানে, এবং এইটা পাওয়া যায় কিন্তু 16GB এবং 24GB র্যাম ভ্যারিয়েন্টে, স্টোরেজ 256, 512 এবং 1TB, স্টোরেজ টাইপ UFS 4.0। একটা ব্যাপার এখানে ক্লিয়ার করে রাখছি, Redmagic 9 Pro এবং 9 Pro Plus দুইটা ডিভাইস কিন্তু একদম হুবহু সেম টু সেম। সেটা ডিজাইন বলেন, ওয়েট বলেন, ক্যামেরা বলেন, প্রসেসর বলেন, এভরিথিং প্রত্যেকটা জায়গায় সেম। তাহলে আলাদা কোথায়? আলাদা হলো র্যাম ভ্যারিয়েন্ট একটু তফাৎ আছে। ওইটা যেমন 8GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যায়, বাট এইটার ক্ষেত্রে মানে 9 Proর ক্ষেত্রে আপনি 8GB র্যাম পাবেন, এইটার ক্ষেত্রে একটু হাইয়েস্ট ভ্যারিয়েন্ট পাচ্ছেন। আর ব্যাটারিতে তফাৎ আছে। 9 Proর ব্যাটারি হলো 6500 mAh এবং বক্স আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 80 ওয়াটের চার্জার। আর 9 Pro Plus এর ব্যাটারিটা হলো 5500 mAh, বাট বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 165 ওয়াটের চার্জার। এই হচ্ছে গিয়ে মোটামুটি তফাৎ, বাট বাকি বিষয়বস্তু এক। সুতরাং আমরা এটা নিয়ে কথা বললে ওগুলোও বুঝতে পারবেন। ব্যাটারির বেলায় এসে আমি চার্জিং ব্যাকআপ কোনটা কেমন সেটা আলোচনা করছি। অলরাইট, স্মার্টফোনটি রান করছে Redmagic OS 9 বেসড অন Android 14। যেহেতু এটা গেমিং ডিভাইস, তো ওরা ওদের ইউআইটাকে ওভাবে সাজিয়েছে, খুব স্বাভাবিক। এখানে আইকনসগুলো বা সেটিংসের বিভিন্ন জায়গায় আমরা গেমিং ওরকম একটা ভাইব দেখবো। আর এমনিতে এটা বেশ আমার কাছে লাইটারই মনে হয়েছে, একদম হিজি ভিজি খুব ভারী করে রাখছে এমনটা কিন্তু না। ইভেন এটা বেশ ইউজার ফ্রেন্ডলিও। এখানে আমরা ফ্ল্যাগশিপ প্রসেসর দেখছি, সবকিছুই ফ্ল্যাগশিপ লেভেলে রয়েছে এবং পারফরমেন্স একদমই সেরকমটা পেয়েছিলাম। ইভেন মাল্টিটাস্কিংও খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যেহেতু র্যাম 16GB, সুতরাং রেজাল্ট তেমনটাই পাওয়ার কথা। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে, ভারী অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন সহজেই। এ সমস্ত ছেড়ে যদি গেমিং এর কথা বলি, আমরা প্রথমেই ট্রাই করছিলাম পাবজি। আর একটা কথা যদি ফার্স্টে বলি, একটা সাউন্ড আসতেছে, পাচ্ছেন কিনা? এই যে সাউন্ডটা পেলেন, এটা মূলত এর মাঝে যে ফ্যানটা ঘুরছে, এটা হালকা একটা নয়েজ দেয়। ফ্যান ঘোরার তো একটা শব্দ হওয়ার কথা, যেটা আপনাকে একটু অ্যানোয়িং একটা ফিল দিতে পারে। যাই হোক, পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ সেটিংস আলট্রা এইচডিআর আলট্রা ফ্রেম রেটে আমরা প্লে করতে পারছিলাম, যেখানে কনস্ট্যান্টলি ও 40 FPS দেখাতে পারছিল। 20 মিনিট 25 মিনিটের পরে গিয়ে দেখছিলাম এটা 38 থেকে 41 এর মাঝে মোটামুটি একটু ওঠানামা করে আর কি, বাট খুব বেশি হিট জেনারেট করছিল না। আমরা 25 মিনিট গেমিং এর পরে মানে এরকম সেটিংসে আমরা দেখছিলাম স্মার্টফোনটা সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছতে পেরেছিল 37°C। কিন্তু সিরিয়াস মজাটা পেয়েছি স্মুথ 90 FPS, একদম কনস্ট্যান্টলি 20-25 মিনিটস পর্যন্ত দেখছিলাম 90 FPS এক নাগারে ধরে রাখতে পারছে, কোনো রকমের ওঠানামা করছে না। এরপরে গিয়ে মাঝে মধ্যে 1-2 সর্বোচ্চ আমরা ওঠানামা করতে দেখেছি, বাট রেজাল্ট ছিল এক কথায় সুপার স্মুথ। এটাতে ডিয়াবলো মোড নামে একটা মোড আছে, যেটা অন করে নিলে গেমিং টাইমে সিপিইউ এবং জিপিইউ তার ম্যাক্স পারফরমেন্সটা দেখাতে পারে, এবং তখন পাওয়ার কনজিউমটা একটু বেশি করে ঠিকই, বাট এইটার থেকে একদম সর্বোচ্চ রেজাল্টটা তখন পাওয়া যায় আর কি। এবং ওই মোমেন্টে দেখবেন যে কোনো ধরনের ফ্রেম রেট ওঠানামা করার কোনো সুযোগ নেই এবং স্ট্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে আর কি, বাট পাওয়ার কনজাম্পশন একটু বেশি করে। জেনশন ইম্প্যাক্ট আমরা ট্রাই করি 60 FPS এ, তো এভাবে বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছিল। লং টাইমেও দেখছিলাম না যে এটা খুব একটা ওঠানামা করে, তবে হ্যাঁ মাঝে মধ্যে 60 FPS থাকলেও এটা 61 FPS এ যাচ্ছিল, আবার 59 FPS এ আসছিল। তো এই যে 1-2 এর ওঠানামা আমরা পেয়েছি। আর রং রানে গিয়ে এটা খুব একটা গরম হয়নি, মোটামুটি 30 মিনিটসের পরে আমরা দেখছিলাম স্মার্টফোনটি 38-39 ডিগ্রি পর্যন্ত আসছিল সর্বোচ্চ, এবং এর ফ্যানটা তখন রান ছিল। তবে এটা আমি মনে করছি একদমই স্টেবল পারফরমেন্সে আছে এবং এটা মোটেই অতিরিক্ত গরমের পর্যায়ে পড়ে না। সিউডি মোবাইল ম্যাক্স সিরিজে দেখছিলাম 60 FPS কনস্ট্যান্টলি ধরে রাখতে পারে, সর্বোচ্চ একটা ফ্রেম এদিক ওদিক করে প্লাস মাইনাস। আর যদি কিনা গ্রাফিক্স মিডিয়াম রেখে আলট্রা ফ্রেম রেটে প্লে করি, সেই ক্ষেত্রে 120 FPS টা ঠিকভাবে দিতে পারে, এবং লং রানে গিয়ে দেখছিলাম এটা সর্বনিম্ন এসছে 117 ফ্রেমে। তো বুঝতেই পারছেন যে এখানেও দুর্দান্ত রেজাল্ট দেখাতে পারছে, আর গ্রাফিক্সও ছিল অসাধারণ। এরপর আমরা ট্রাই করছিলাম ফারলাইট 84, যেখানে ম্যাক্স সেটিংসে আমরা দেখছিলাম 120 FPS দেখাতে পারছে, এইটা আবার কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল। এখানে একবার না দুবার জাস্ট দেখছিলাম যে একটা ফ্রেম নিচে নামছে। মোটামুটি 30 মিনিটস গেম প্লেতে। অ্যাসপালস 9ও ট্রাই করা হয়েছে সর্বোচ্চ সেটিংসে, এখানে আমরা 60 FPS পাচ্ছিলাম। যেহেতু এটা গেমিং ডিভাইস, এর থেকে আমাদের এক্সপেকটেশন একদম ওই লেভেলে থাকবে, এবং টু বি অনেস্ট এই ডিভাইসটা একদম গেমারদেরকে টার্গেট করে যে আসছে তা তার পারফরমেন্স খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে, এবং পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আমার যা মনে হয়েছে ওই যে ট্রিগারটা জাস্ট আরেকটু ভিতরের দিকে থাকলে কন্ট্রোলিং আর একটু সুবিধা হতো। এখন যে জিনিসটা হবে হয়তো আস্তে আস্তে আপনি এর সাথেও ইউজ টু হয়ে যাবেন। আর এদের গেম স্পেসে অনেক অপশন রয়েছে, যেমন আপনি চাইলে সরাসরি এখান থেকে ফ্রেম রেট মানে স্ক্রিনে অন করে রেখেও দেখতে পারবেন যে আসলে আপনি ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা, যেগুলো আমরা অনেক ম্যাক্সিমাম স্মার্টফোনেই পাই না। এছাড়াও আরও নিজের মতো করে কাস্টমাইজ করার মতো সুযোগ রয়েছে। পাশাপাশি বলছিলাম ডিয়াবলো মোড যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারছেন। সো ইয়া, গেমাররা মোটামুটি যা চায় তার সবকিছু এখানে আছে আর কি। ক্যামেরা সাধারণত গেমিং ফোনে খুব একটা ভালো হয় না, আর মনেও হয় না এই ফোনের যারা কাস্টমার রয়েছেন বা যারা এই ফোন ইউজ করার চিন্তা ভাবনা করছেন তাদের ওইদিকে খুব একটা ফোকাস থাকবে। যাই হোক, এখানে যে মেইন শুটার সেটা 50 মেগাপিক্সেলের, এখানে আমরা ওয়াইএস পাচ্ছি। পরবর্তী শুটারটাও 50 মেগাপিক্সেলের, এটা আলট্রা ওয়াইডের শুটার। এছাড়াও রয়েছে একটি ম্যাক্রো শুটার 2 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, যা আন্ডার ডিসপ্লে ক্যামেরা।
যেহেতু এই ডিভাইসের দাম একদম বাংলাদেশি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতোই, লাইক 1,02,000 থেকে শুরু করে 1,20,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে রাইট নাও। তো সেই জায়গায় আমরা কম্পেয়ার করলে তখন ওই যে স্যামসাং এর ফোনের সাথে বা আইফোনের সাথে কম্পেয়ার করবো, সেরকম জায়গায় ক্যামেরা অবশ্যই বেশ কিছুটা পিছিয়ে থাকছে। তবে আমি যদি এইটার ক্যামেরা রেজাল্ট কি করছে সেটা নিয়েই বলতে চাই, যেমনটা আমরা দেখছি এটার কালারটা আমার মনে হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছে, একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়, যে বিষয়টা আর একটু নিউট্রাল রাখলে সুন্দর লাগতো আর কি। এটার ডিটেলের পরিমাণ মোটামুটি ওকে, আবার প্রাইস পয়েন্ট দিয়ে চিন্তা করতে গেলে একটু পিছিয়ে থাকছে অবশ্যই। প্লাস লো লাইটের দিকে একটু সফট করে ফেলছিল, একটু গ্রেনের দেখাও পাওয়া যায় শ্যাডো এরিয়াগুলোতে। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি ভালোই আছে, এই জায়গাটা ঠিকঠাক পেয়েছি। তবে গ্রিন কালারটাকে একটু বুস্ট করে দিচ্ছে যেমনটা আমি দেখছি, বাট ছবিতে আর একটু ডিটেল অবশ্যই থাকতে পারতো, যেহেতু ফোনের দাম তো আর কম না, অনেকটাই। আর এর যে আলট্রাওয়াইড শুটার, এইটার কালার অলমোস্ট মেইন ক্যামেরার মতোই, তবে এখানে কন্ট্রাস্টের পরিমাণ আমি আর একটু বেশি দেখছি। আর শ্যাডোর দিকে খুব স্বাভাবিক, এটার ক্ষেত্রে আমরা ডিটেল কম দেখছি অনেকটাই। প্লাস শ্যাডো এরিয়াতে গ্রেনের দেখাও পাওয়া যাচ্ছিল তুলনামূলকভাবে বেশি। ডাইনামিক রেঞ্জ এটা মোটামুটি ভালোই আছে, অ্যাজ আলট্রাওয়াইড ওকে মেনে নেওয়া যাচ্ছে আর কি। পোর্ট্রেট মোডের রেজোলিউশন ভালো লাগছে আমার কাছে, মেইন সাবজেক্টেও শার্পনেস ডিটেলে মোটামুটি রাখার ট্রাই করে, কিন্তু স্কিনে একটা টোন দিয়ে দেয়, একটু ফর্সা করার প্রবণতা আছে, মানে একটু ব্রাইট করে দেখায় আর কি, যে জিনিসটা আর কি ভালো লাগে না। আর একটু ন্যাচারাল রাখলে আরো সুন্দর লাগতো, মানে একটু আটা ময়দা সুজি মাখানোর স্বভাব আছে এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভাই খুব একটা জাতের কিছুই না, খুব একটা না, মোটেই জাতের কিছু না। এইটা অনেকটা আর্টিফিশিয়াল আপনাকে বানাই দেবে। যখন লো লাইটে ছবি তুলবেন তখন তো ও আসলে আপনার ফেসটা অত ভালোভাবে পাবেই না, তখন ও নিজের মতো করে ওর এআই সেটাকে একটু জেনারেট করে দেওয়ার ট্রাই করে, যেটা একটু আর্টিফিশিয়াল, একটু না অনেকটাই আর্টিফিশিয়াল একটা ভাইব নিয়ে আসে, কার্টুন বানিয়ে দেয়। এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে কেউ ছবি তোলার ওইভাবে চিন্তা ভাবনা করেন না। ভিডিও কলিং এ মাঝে মধ্যে কথা বলার জন্য ঠিকঠাক আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনাদের কারোরই ভালো লাগবে না, এটাই হলো বিষয়। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 30 FPS এ, তো হাই রেজলিউশন এটা ঠিকই, বাট আমার কাছে বেশি ভালো লাগছে 4K 60 FPS। এটার ক্ষেত্রে বেশ স্মুথ ভিডিও পাওয়া যায় এবং এই ভিডিও কাজে লাগার একদমই উপযোগী ছিল। আর স্টেবিলিটি মোটামুটি ভালো ছিল এখানে, তবে ওই যে এক্সপোজার ব্যালেন্সে অন্যান্য ফোনের মতো এখানে আমরা দেখছি একটু টাইম নিচ্ছে আর কি। এর বাইরে মোটামুটি চলনসই রেজাল্ট দিচ্ছে এটা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও করলে ওটা পাপ হবে আর কি, ওটা করার দরকার নেই। স্পিকার স্টেরিও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল এবং লাউডনেস যথেষ্টই। আর যেটা হয় গেমিং টাইমে এই পাশের সাউন্ড, উপরেরটার সাউন্ডটা একটু কম পাবেন, এইটা লাউডনেস একটু বেশি লাগতে পারে, বাট সাউন্ড কোয়ালিটি আপ টু দ্য মার্ক। ব্যাটারি প্রো প্লাসের ক্ষেত্রে আমি বলছিলাম 5500 mAh এর রয়েছে এবং এর বক্স আপনি পেয়ে যাচ্ছেন 165 ওয়াটের চার্জার, যা দিয়ে 0 to 100% চার্জ করতে আমাদের সময় লেগেছে প্রায় 18 মিনিটের মতো। আর যেটা হচ্ছে প্রো, ওইটাতে রয়েছে 80 ওয়াটের চার্জার এবং ব্যাটারি রয়েছে 6500 mAh, সো ওইটা একটু বেশি সময় লাগবে। ওইটার ক্ষেত্রে 38 মিনিটের মতো সময় লেগে যায় ফুল চার্জ করতে, তো ওটাও বেশ দ্রুতই চার্জ হয় আমার মনে হয়। এখন আগে আপনি ডিসাইড করেন, এই দুটোর মাঝে দামের কিন্তু প্রায় গ্যাপ আছে, প্রায় 15-20 হাজার টাকার মতো। সো কোনটা নিলে আপনার জন্য ভালো হয়? গেমিং রেজাল্ট কিন্তু সেমই পাবেন, জাস্ট ব্যাটারির ক্ষেত্রে একটু আলাদা আর র্যামের ক্ষেত্রে আলাদা দেখছেন। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু চার্জ সেপারেশন মোড আছে, অর্থাৎ আপনি চাইলে সরাসরি চার্জে বসেও গেমিং করতে পারবেন। ওই টাইমে এটার ব্যাটারি চার্জ দেবে না, জাস্ট এই ফোনটাকে অন রাখবে, মানে ফোনকে পাওয়ার আপ করবে চার্জার, বাট ব্যাটারিকে চার্জ করবে না। এতে করে ফোনটা ওভারহিট হবে না, হিট জেনারেট করে ব্যাটারির কোনো ক্ষতি হচ্ছে না। ইন্টারেস্টিং বিষয় হলো এটা ডেডিকেটেড একটা গেমিং ফোন হলেও এটার ব্যাটারি কনজাম্পশন খুব একটা বেশি ছিল না। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাবেন, ইভেন আপনি যদি প্রো প্লাসও কেনেন 5500 mAh-এরটাও আপনাকে সন্তুষ্ট করতে পারবে, একদিন প্লাস টাইম আপনি ব্যবহার করতে পারবেন। আর হেভি গেমিং করলেও দেখবেন যে দিনে একবার চার্জ করলেই চলছে। তো এই ছিল আপনাদের লাল জাদু 9 প্রো প্লাস। লাল জাদু 9 প্রো প্লাস অনেক গেমারদেরই স্বপ্নের স্মার্টফোন, এবং হ্যাঁ, গেমার যারা রয়েছেন তারা একদম শিওর থাকুন এইটা আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে 100%। বাট আপনার চিন্তাভাবনা যদি এমন হয় আমার বাজেট 1 লক্ষ প্লাস বাইরের আশেপাশে এবং আমি চাই একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবো, আমি হ্যাঁ এটাতে গেমিংও করবো, পাশাপাশি আমার ক্যামেরাটা ভালো হওয়া চাই, আইপি রেটিং অবশ্যই ভালো হওয়া চাই, এবং আমার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও লাগবে, এরকমটা হলে পরে কিন্তু এই ডিভাইস মোটেই আপনার জন্য না। এই ফোন ডেডিকেটেডলি গেমারদেরকে টার্গেট করে এসছে এবং তাদের জন্যই ভাই ঠিকঠাক আছে। সুতরাং আপনি ডিসিশন নেওয়ার আগে আরেকবার ভাবুন এটা আপনার জন্য কিনা। আই হোপ আপনি ক্লিয়ার। আর হ্যাঁ, বাংলাদেশে যদি এই ডিভাইসের দাম আরও কিছুটা কমে এখন যে প্রাইস রয়েছে তার থেকে, তাহলে গেমারদের জন্য একটা ভালো ডিল হয় অবশ্যই। এবং মার্কেটে এই মুহূর্তে যে গেমিং টিম ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে দাম প্রায় সিমিলার টাইপেরই আছে আরজির সাথে কম্পেয়ার করতে গেলে। বাট আমার মনে হয় আরজির থেকেও বেশ কিছু জায়গায় এই ফোন আলাদা বেশ কিছু বিষয় দিচ্ছে, যে কারণে হয়তো এগিয়ে থাকবে। যেমন ধরুন এই যে ফ্যানের বিষয়টা আছে, যদিও এই বিষয়টা অ্যানোয়িং ছিল, একটু সাউন্ড দেয়, ভালোই সাউন্ড দেয়, যে বিষয়টা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক, আপনাদের কাছে এই অদ্ভুত জিনিস কেমন লাগছে এটা কমেন্ট করে জানান। এই ভিডিও দেখে আপনার কিনতেই হবে এমন কোনো কিছু না, নতুন জিনিস দেখলেন, দেখে রেখে কেমন লাগছে এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।